হ্যাঁ, তো তাপগতিবিদ্যার এর আগে মেবি 5টা ক্লাস হয়েছিল, আজকে 6 নম্বর। তো আজকে যেটা ফার্স্ট টপিক, এটা হচ্ছে রেফ্রিজারেটর বা হিমায়ক, বা আমরা যেটাকে সাধারণ এই যে ভাষায় বলি ফ্রিজ। তো রেফ্রিজারেটর বা ফ্রিজ হচ্ছে, এটার তোমার প্রচলিত নাম হচ্ছে ফ্রিজ, আর এটার তোমার রেফ্রিজারেটর অথবা এটার বাংলা নাম হচ্ছে হিমায়ক। তো রেফ্রিজারেটরে আমরা সাধারণত নিম্ন তাপমাত্রায় আমরা যেগুলা এই খাদ্যদ্রব্য আমাদের পচে যাওয়ার সম্ভাবনা থাকে, ওইসব খাদ্যদ্রব্য আমরা সংরক্ষণ করি রেফ্রিজারেটরে। ওকে। এখন আমাদের সাধারণ যেগুলো ইঞ্জিন বা আমরা কার্নো ইঞ্জিন বা অন্যান্য যেগুলো ইঞ্জিন আমরা পড়ছিলাম এতদিন, ওইসব ইঞ্জিন বা সিস্টেমের কাজ কি ছিল? সিস্টেমের কাজ ছিল উচ্চ তাপমাত্রার কোনো উৎস বা কোনো বস্তু থেকে তাপমাত্রা গ্রহণ করে সেইটার এই যে তোমার এই যে একটা অংশ তার অভ্যন্তরীণ শক্তি আহ তে এতে কাজে লাগায়, অথবা একটা অংশ তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, বাকি অংশ সেটা কাজে রূপান্তরিত করে। অথবা এটা আরেকটা জিনিস হইতে যে পারে, ধরো এটা আমাদের সিস্টেম, এই সিস্টেমটা এখানে কি করবে, তোমার বাইরের কোনো উৎস থেকে কিউ 1 পরিমাণ তাপ গ্রহণ করে কিউ 2 পরিমাণ তাপ বর্জন করে, আর এখানে মাঝখানে তোমার Q পরিমাণ উৎপাদন করে। তো এইরকম ছিল আমাদের আগের এই সিস্টেম গুলো না, বা সিস্টেম বা যেগুলা ইঞ্জিন ছিল। উচ্চ তাপমাত্রার উৎস থেকে কিউ 1 পরিমাণ তাপ গ্রহণ করে কিছু পরিমাণ কাজ সম্পাদন করে এবং বাকি অংশটা নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহকে বর্জন করে। এটা ছিল তোমার আগের সিস্টেম বা ইঞ্জিনের বৈশিষ্ট্য। এখন যেটা রেফ্রিজারেটর ইঞ্জিন, এইটা তার পুরো উল্টো কাজ করে। এখন এটা এই যে কিভাবে উল্টো কাজ করে, এখানে এখানে খেয়াল করো। এর আগে যে ইঞ্জিন উচ্চ তাপমাত্রা তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে কিছু অংশ কাজে রূপান্তর করে এবং বাকি অংশ নিম্ন তাপমাত্রা ধারে বা তাপ গ্রাহকে বর্জন করে, আমরা তো এগুলো পড়ছি। এবং গৃহীত তাপ অর্থাৎ কিউ 1 অপেক্ষা কিউ 2 অবশ্যই ছোট হবে, কারণ তোমার কিউ 1 থেকে এখানে এই কিছু পরিমাণ কাজ হয় এবং বাকি অংশ রিলিজ করে দেয়। সো এখানে তোমার অবশ্যই কিউ 2 ছোট হবে গৃহীত তাপ অপেক্ষা। এখন এখানে হিমায়কের ইঞ্জিন বা রেফ্রিজারেটর ইঞ্জিন সম্পূর্ণ বিপরীত। সো এগুলো আজকে লিখে দিলে অনেক টাইম লাগবে, আমি এই জন্য একবারে এই বইয়ের ছবিটা এখানে নিয়ে আসছি। এইগুলো হয়তো তপন স্যারের বই অত ভালোভাবে ব্যাখ্যা করা নাই আমার কাছে, যদিও তপন স্যারের বই নাই। এইটা এই সবচেয়ে ভালোভাবে যে ব্যাখ্যা করা আছে, এটা কোন স্যারের বই? এটা আমি প্রামাণিক স্যারের বই। সো এইটার আর এটা তপন স্যারের এই এই বইয়ে যদি থাকে, তুমি এটা ওইখান থেকে রিডিং পড়ে নিও। ওকে। এখন এখানে খেয়াল করো, রেফ্রিজারেটরের আমরা একটা কোনো একটা খাবার কেন রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখি? কারণ আমাদের বাইরের পরিবেশের তাপমাত্রা অপেক্ষা ফ্রিজের তাপমাত্রা অনেক কম, এবং বাইরের এই পরিবেশে থাকলে ওই খাবারের মধ্যে যেসব এই আমাদের পচনশীল ব্যাকটেরিয়া বা অন্যান্য যেগুলা এই যে তোমার পচনশীল অণুজীব আছে, ওইগুলা জন্মানোর সম্ভাবনা থাকে। আর হচ্ছে যে রেফ্রিজারেটর বা ফ্রিজে নিয়ে গেলে ওইখানে টেম্পারেচার কম, অত কম টেম্পারেচারে এই ধরনের কোনো পচনশীল এই এই জীবজন্তু এখানে জন্মাতে যে পারে না, এই জন্য এখানে তোমার খাবারটা সতেজ থাকে। তো এইগুলো তো আমাদের এই যে লাগবে না এখানে। তাহলে আমাদের রেফ্রিজারেটরের মূল যেটা লক্ষ্য, এটা হলো এই যে ক্রমাগত তাপ শোষণের ফলে কোনো তাপীয় বস্তুর তাপমাত্রা হ্রাস করা। সো ওইখানে আমরা যে খাবার বা যেই বস্তুটা সংরক্ষণের জন্য রাখি ফ্রিজে, ফ্রিজ ওইখান থেকে তোমার একদম কন্টিনিউয়াসলি তাপ শোষণ করতে থাকে কিন্তু। ওকে। এখন আচ্ছা, এখন এই যে ধরো যে এই ধরলাম, ধরো এইটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো এটা ফ্রিজ, আর এইটা আমাদের এই যে কোন একটা যে খাবার আমরা এটা রাখলাম। এখন স্বাভাবিকভাবে কি হয়, আমাদের মানে ফ্রিজের এই ভিতরে যে তোমার টেম্পারেচার আর এই তোমার খাবারের টেম্পারেচার, তো তোমার শুরুতে এইখানে কি হয়,
T2 ইজ গ্রেটার দেন T1 না, মানে শুরুতে, মানে তুমি যখন জাস্ট হুম। খাবারটা নিয়ে গিয়ে রাখবা ফ্রিজে, তখন তো খাবারের টেম্পারেচার ফ্রিজের থেকে বেশি থাকে। তখন না হয় তোমার এই যে আমরা তো এই জানি যে তোমার একটা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপের এই যে প্রবাহ হবে। সো খাবার থেকে তোমার তোমার ফ্রিজের যে ইঞ্জিন বা ফ্রিজের যে সিস্টেম, এটা তাপ শোষণ করতে করতে এক সময় তো এদের দুইজনের টেম্পারেচার তোমার সমান হয়ে যাবে না? হ্যাঁ। ওকে, এখন এই যে তোমার এই যে ধরলাম যে এক সময় খাবার থেকে তাপ শোষণ এই যে করতে করতে ফ্রিজের তাপমাত্রা কিছু পরিমাণে বেড়ে যাবে, বা ফ্রিজের ইঞ্জিনের তাপমাত্রা কিছু পরিমাণে বেড়ে যাবে, এবং খাবারের টেম্পারেচার তোমার এই কিছু পরিমাণে এই যে কমে যাবে। কিন্তু এমনিতে নর্মাল সিস্টেম বা নর্মাল ইঞ্জিনে কি T1 = T2 হওয়ার পর আর কোনো এই তাপের আদান প্রদান কি সম্ভব নর্মাল ইঞ্জিনে? না। নর্মাল ইঞ্জিনে কিন্তু সম্ভব না। বাট তোমার ফ্রিজের কাজ হলো ওইখানে খাবারটা যতক্ষণ থাকবে ততক্ষণই তার তাপ শোষণ করে নিতে হবে। এখন কারণ তোমার তাপ শোষণ না করলে তুমি তো এই খাবার তো আর 1-2 ঘন্টার জন্য তো রাখো না, আমরা ম্যাক্সিমাম খাবারই কয়েকদিন সংরক্ষণের জন্য রাখি। সো কয়েকদিন এখানে কন্টিনিউয়াস তাপ শোষণ করা লাগে। তো এখন তোমার রাখার সাথে সাথে কিছুক্ষণ পরে গিয়ে দেখা যায় যে দুইটা টেম্পারেচার সমান হয়ে যায়। তখন তো নর্মাল ইঞ্জিনের জন্য এইখানে আর তাপ শোষণ করা বা তাপের আদান প্রদান সম্ভব না। এখন আমরা যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রগুলো পড়ছিলাম, এইখানে তোমার এই যে ক্লোসিয়াসের বিবৃতি বা এই কেলভিনের যেগুলো বিবৃতি ছিল বা প্লাঙ্কের বিবৃতি ছিল, এইগুলা যদি মনে যে থাকে, তাহলে ওইখানে আমি বলছিলাম যে ধরো একটা এখানে এই যে বস্তু আছে T1 এই টেম্পারেচারের, একটা T2, যদি T1 > T2 হয় তাহলে স্বাভাবিকভাবে T1 থেকে T2 তে তাপ যাবে। কিন্তু হুম। আমি যদি T2 থেকে T1 এ তাপ নিয়ে আসতে চাই তাহলে কি এখানে যে কি করা লাগবে বলো তো? এখানে বাইরে থেকে শক্তি প্রয়োগ করা লাগবে বা বাইরে থেকে কাজ করা লাগবে না? এটা তো নর্মাল অবস্থায় হুম। হবে না, বা স্বাভাবিকভাবে বা স্বতঃস্ফূর্ত ভাবে এটা কিন্তু হবে না যে শীতল বস্তু থেকে উষ্ণতর বস্তুতে তাপ আসা। তো শীতল বস্তু থেকে উষ্ণতর বস্তুতে তাপ নিয়ে আসার জন্য এখানে যে কি করা লাগবে, বাইরে থেকে সিস্টেমের উপরে কাজ করতে হবে না? এগুলো তো মনে আছে আশা করি। ওকে, তাহলে এখানে ফ্রিজের ক্ষেত্রে তাহলে যে কি করা হয়, তোমার ফ্রিজের ক্ষেত্রে বাইরে থেকে কাজ করা হয়, এটা বুঝছো? কারণ এইখানে তোমার টেম্পারেচার সমান হওয়ার পরে আরো তাপের শোষণ করা দরকার খাবার থেকে। So তখন ওইটা করার জন্য বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হয়, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এই যে একটা জিনিস এই যে খেয়াল করো, এই যে হিমায়কের কার্যকর পদার্থ নিম্ন তাপমাত্রা তাপাদার থেকে তাপ সংগ্রহ করে উচ্চ তাপমাত্রা তাপাধারে তাপ অর্জন করে। মানে তোমার হচ্ছে যে এইটা এই যে তোমার টেম্পারেচার সমান হবার পরে তুমি যদি আরো তাপ শোষণ করতে থাকো, একসময় কি হবে, ফ্রিজের টেম্পারেচার বেড়ে যাবে, খাবারের টেম্পারেচার কিন্তু এই যে এখানে কমে যাবে। বাট এখন আমরা তো নর্মাল ভাবে তাহলে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় তাপ যাওয়ার এই যে কথা থাকলেও ফ্রিজ উল্টা কাজ করে। ফ্রিজ খাবারের টেম্পারেচার কমতে থাকলেও সেই তোমার নিম্ন তাপমাত্রার খাবার থেকে আবার তাপ শোষণ করে নেয়। এর জন্য এই যে এখানে যে কি করা লাগে, সিস্টেমের উপর বাইরে থেকে একটা কাজ করতে হয়। এটা আশা করি এই যে এটা বুঝছো, এটা বুঝছো? হুম। ওকে, তো ফ্রিজ মূলত এইভাবে কাজ করে এইখানে। আচ্ছা, এখন একটা জিনিস এইখানে এই যে খেয়াল করো, যে এইখানে, হ্যাঁ এইখানে এই যে ধরো যে আচ্ছা এমনিতে মানে ফ্রিজের বাইরে তুমি যদি হাত দাও, মানে ফ্রিজের পিছনে বা ফ্রিজের সাইডে তুমি যদি কখনো হাত দাও, দেখবে যে ফ্রিজের ভিতরের থেকে ফ্রিজের বাইরের টেম্পারেচার বেশি থাকে। এটা এই কখনো হাত দিলে এটা বুঝতে পারবা। এটা হচ্ছে কারণ তোমার ফ্রিজ এই যে তো খাবার থেকে তাপ শোষণ করে এটা আবার বাইরে কিন্তু রিলিজ করে দেয়। তাহলে
এটা যদি তোর এটা যদি ফ্রিজ হয়, ফ্রিজ যদি তোমার নিম্ন তাপমাত্রা তাপাধার, অর্থাৎ এইখানে তোমার খাদ্যবস্তু থেকে কিউ2 পরিমাণে তাপ যদি শোষণ করে, এখন এই যে বাইরের পরিবেশে কিউ1 পরিমাণে তাপ ছেড়ে দেয়, এটা হচ্ছে গৃহীত, এটা হচ্ছে বর্জিত। এখন এই যে তোমার নিম্ন তাপমাত্রার বস্তু থেকে যে উচ্চ তাপমাত্রার বস্তুতে বা উচ্চ তাপমাত্রার পরিবেশে তাপটা ছেড়ে দিচ্ছে, তো নিম্ন তাপমাত্রার বস্তু থেকে এই পরিমাণ তাপ সংগ্রহ করার জন্য এখানে কি করা লাগবে? বাইরে থেকে কাজ করা লাগবে অবশ্যই, না? এখানে কিন্তু অবশ্যই বাইরে হ্যাঁ, থেকে কাজ করা লাগবে। তো এইটা হচ্ছে তোমার গৃহীত তাপ, এই যে খেয়াল করো কিউ2 হচ্ছে গৃহীত তাপ। আবার তোমার সিস্টেমের উপর কাজ, এই যে তুমি এইখানে ডাব্লু পরিমাণ কাজ যদি হয়, তাহলে সিস্টেম মোট এই যে তোমার কি পরিমাণে শক্তি বা এই তাপ শক্তি এখানে লাভ করবে? ডাব্লু প্লাস কিউ2 হবে না? হুম, সিস্টেম তাহলে ডাব্লু প্লাস কিউ2 পরিমাণে তাপ গ্রহণ এই যে করতেছে, এবং কাজ মানে তোমার বাহ্যিক কাজ এবং এই যে বস্তু থেকে গৃহীত তাপ মিলায়। আর তোমার ছেড়ে দিচ্ছে কত? কিউ1 পরিমাণ, তাহলে কিউ1 সমান ডাব্লু প্লাস এ কিউ2 হবে না? এটা কি হবে। বুঝছো? হুম, ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? ডাব্লু সমান কত? কিউ1 মাইনাস কিউ2। তাহলে এই পরিমাণে কাজ করতে হয় কার উপর? ফ্রিজের সিস্টেমের উপর। এটা আশা করি ক্লিয়ার। তো এখন দেখো, এই যে এর জন্য সিস্টেমের উপর ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ1 মাইনাস কিউ2 পরিমাণে কাজ করতে হয়। এটা ক্লিয়ার? এই যে তোমার ফ্রিজের উপর কি পরিমাণে কাজ করতে হয়, এখানে কিন্তু খেয়াল রাখবা, এটা কিন্তু এটা এই যে তোমার আমরা যে আগে যে আমরা সূত্রটা এই যে আমরা যেটা যেটা পড়ছিলাম যে এটা এই কি ছিল, কিউ2 ডিভাইড বাই কিউ1 এই ছিল না? এর হ্যাঁ, আগে আমরা যেটা সূত্র পড়ছিলাম, এখানে কিউ2 কি ছিল? কিউ2 ছিল বর্জিত তাপ, কিউ1 ছিল কি? গৃহীত তাপ। সো এই সূত্রের সাথে কিন্তু এটা পুরোপুরি উল্টো। এইখানে কিউ1 হচ্ছে বর্জিত তাপ, কিউ2 হচ্ছে সিস্টেম থেকে, সরি, বস্তু থেকে গৃহীত তাপ, আর ডাব্লিউ হচ্ছে এখানে তোমার রেফ্রিজারেটরের ইঞ্জিনের উপর বা রেফ্রিজারেটরের সিস্টেমের উপর বাইরে থেকে কৃত কাজ। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, এখন আমরা এর আগে বিভিন্ন ইঞ্জিনের এই দক্ষতা সম্পর্কে পড়ছিলাম। এখন এইখানে আমরা তো ডাব্লিউ পরিমাণে কাজ এই যে করব, সমস্যা নাই। এখন এই যে সিস্টেমের, সরি, রেফ্রিজারেটরের দক্ষতা বা তোমার রেফ্রিজারেটরের দক্ষতাকে আরেকটা নাম দ্বারা এটাকে যে প্রকাশ করা হয়, এটা হচ্ছে কার্য সম্পাদন সহগ অথবা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা সিওপি। তো রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ বা এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। এখন এর সংজ্ঞা হবে কি? এর সংজ্ঞা হচ্ছে এই যে দেখো, একক বাহ্যিক কাজ দ্বারা একটি রেফ্রিজারেটর কি পরিমাণে তাপ নিম্ন তাপমাত্রা তাপাদার থেকে সংগ্রহ করতে পারে তা দ্বারা এর এর কৃতি গুণাঙ্ক বা কার্য সম্পাদন হিসাব করা হয়। এখন দেখো, ডাব্লু পরিমাণে কাজ দ্বারা তোমার এই কি পরিমাণ তাপ সংগ্রহ করে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে? কিউ2 পরিমাণ, না? এই যে হুম, কিউ2 হচ্ছে তোমার সংগৃহীত তাপ বা গৃহীত তাপ। তাহলে ডাব্লিউ কাজ দ্বারা যদি কিউ2 পরিমাণে তাপ সংগ্রহ করতে পারে, তাহলে একক কাজ দ্বারা কি হবে? কিউ2 বাই ডাব্লিউ হবে না? হুম, তো একক কাজ দ্বারা তোমার যে পরিমাণে তাপ সংগ্রহ করতে পারবে ওইটাই হচ্ছে তার কার্য সম্পাদন সহগ, বা এটাকে বলা হয় কে। তাহলে কে সমান হচ্ছে কিউ2 ডিভাইড বাই ডাব্লিউ। এই সূত্রগুলো লিখে নাও, কারণ এটার ম্যাথ আমরা এখনই পড়বো। তাহলে ফ্রিজ এখানে কিভাবে কাজ করে এটা আশা করি এটা বুঝছো। এখন দেখো, মানে ফ্রিজের সাথে আগের ইঞ্জিন কিন্তু পুরোপুরি উল্টো। আগের ইঞ্জিনে যে কি ছিল, উচ্চ তাপমাত্রা তাপ উৎস থেকে তাপ সংগ্রহ করত, নিম্ন তাপমাত্রা তাপ উৎসে তাপ বর্জন করত। আর এইখানে কি হয়, নিম্ন তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে উচ্চ তাপমাত্রার তোমার গ্রাহকে গিয়ে তাপ বর্জন করে। এটা
খেয়াল রাখবে, এটা ফ্রিজের সাথে নর্মাল ইঞ্জিনের এই তোমার পুরোপুরি উল্টো। তো এখন তাহলে সিওপি বা কে সমান হচ্ছে কিউ টু ডিভাইড বাই ডাব্লিউ, আমরা তো এটা দেখলাম। আর ডাব্লিউ সমান কি? এই যে Q1 - Q2, আমরা তো এটা তো পড়ছি। তো Q2 ডিভাইড বাই Q1 - Q2, এটা হচ্ছে ফ্রিজের সিওপি বা কার্য সম্পাদন সহগ। ওকে, এটা বুঝছো তো না এই পুরো জিনিসটা রেফ্রিজারেটরের? হুম। ওকে, এখন এখানে খেয়াল করো। এইখানে যেটা বলছে যে এখন একটা জিনিস এটা বলো যে এই ধরো যে তোমার এইখানে ফ্রিজ আছে, ফ্রিজ Q2 পরিমাণে তাপ গ্রহণ করবে বাইরের একটা বস্তু থেকে, Q1 পরিমাণে তাপ ছেড়ে দিবে কোথায়? পরিবেশে। ওকে, এখন তোমাকে বাইরে থেকে ডাব্লিউ পরিমাণে কাজ করতে হয়, এটা হচ্ছে বাহ্যিক কাজ ডাব্লিউ। এখন তোমার বাইরে থেকে বল প্রয়োগ বা বাইরে থেকে কাজ করা তোমার তো ফ্রিতে হবে, তোমার অবশ্যই অন্য কোনো সিস্টেম লাগবে যেটা বাইরে থেকে কাজ করে দিতে পারে, বা তোমার বাহ্যিক অবশ্যই বল প্রয়োগ করা লাগবে অন্য একটা শক্তির মাধ্যমে বা অন্য একটা সোর্সের মাধ্যমে না। তাহলে এখন কোন ফ্রিজটা ভালো হবে, যে যে ফ্রিজে তোমার বেশি বাহ্যিক কাজ করা লাগে নাকি যে ফ্রিজে কম এই বাহ্যিক কাজ করা লাগে? বলো। যে ফ্রিজে বেশি। না না, এখানে হ্যাঁ। বেশি কেন? মানে আমি তো বললাম যে বাহ্যিক কাজ করার জন্য বা ফ্রিজকে বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করার জন্য তোমার তো অন্য একটা পাওয়ার সোর্স লাগবে বাইরে থেকে শক্তি দেওয়ার জন্য। তো এখন তোমার যদি বেশি শক্তি দেওয়া লাগে তো তোমার জন্য বেশি লস না? এটা বুঝছো যে তোমার ও যদি হ্যাঁ। বাইরে থেকে বেশি হ্যাঁ। শক্তি দেওয়া লাগে তোমার জন্য তো বেশি লস। তাহলে হুম। যে ফ্রিজের জন্য কম পরিমাণে বাহ্যিক কাজ প্রয়োজন হবে সেই ফ্রিজটা বা সেই ফ্রিজের ইঞ্জিনটা বেশি ভালো। বুঝছো? বুঝছি। ওকে, তাহলে যে ফ্রিজের জন্য, আচ্ছা এটা কম, এই- এটা কম বাহ্যিক কাজের প্রয়োজন হয়। কম বাহ্যিক কাজের প্রয়োজন হয় সেটি বেশি ভালো। তো এইখানে তোমার ফ্রিজের বা হিমায়কের লক্ষ্য হবে ন্যূনতম বাহ্যিক কাজ দ্বারা, মানে যত কম কাজ সম্ভব আমার জন্য তত ভালো। তাহলে কম কাজ দিয়ে আমি যদি সর্বোচ্চ পরিমাণ তাপ সংগ্রহ করতে পারি তাহলে ওই ফ্রিজটা আমার জন্য তত বেশি ভালো হবে, বা তত কম এই যে খরচে আমি আরো অনেক বেশি কাজ করাইতে পারবো ফ্রিজটা দ্বারা। তাহলে ফ্রিজের লক্ষ্য হচ্ছে সবচেয়ে কম বাহ্যিক কাজ দ্বারা সবচেয়ে বেশি তাপ সংগ্রহ করা। ওকে, এখন হচ্ছে আমরা বাসাবাড়িতে যেসব ফ্রিজ ব্যবহার করি এইখানে বৈদ্যুতিক মোটরের সাহায্যে এই কাজটা করা হয়, বাহ্যিক কাজটা। এখন বাইরে থেকে কাজ না করে যদি এই যে ক্রমাগত তাপীয় বস্তুকে শীতল করা সম্ভব হতো, এখন এইখানে এই যে খেয়াল করো, এইখানে এই লাইনে যেটা বলছে যে আমার যদি ঠান্ডা বস্তু থেকে তাপ সংগ্রহ করতে কোনো বাহ্যিক কাজের প্রয়োজন না হইতো, মানে এইখানে আমি তো বললাম যে এটা ধরো ফ্রিজ, তোমার বাইরে থেকে খাবার রাখার পরে শুরুতে কি হয়, খাবারের টেম্পারেচার বেশি থাকে ফ্রিজের টেম্পারেচার কম থাকে। সো দুইটার মধ্যে তাপ আদান প্রদান হয়, বাট এক সময় গিয়ে যখন দুইটা টেম্পারেচার সমান হয় এই তখন কি ফ্রিজ আর এই খাবার থেকে তাপ নিতে পারবে যদি বাইরে থেকে কোনো কাজ না হয়? পারবে না। না। তো এই প্রসেসটা যদি তোমার এমনি এমনি হইতো
যে বাইরে থেকে কোনো কাজ করা লাগতেছে না, যদি এমনি এমনি হইতো, এই তখন তো আমার এই যে এই দৈনন্দিন এই জীবনে ফ্রিজের কোনো প্রয়োজন হইতো না। এটা বুঝছো? মানে যদি তোমার এটা যদি এমনি এমনি হইতো তাহলে তো ফ্রিজের দরকার হইতো না, আমার এমনি এমনি খাবার ঠান্ডা হয়ে যাইতো। বাট এই যে আমরা তো পড়লাম তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের এই ক্লোসিয়াসের বিবৃতি অনুযায়ী এটা কখনোই সম্ভব নয় যে বাহ্যিক কোনো কাজ ব্যতীত একটা শীতল বস্তু থেকে উষ্ণতর বস্তুতে তাপের প্রবাহ কখনোই সম্ভব নয়। এটার দ্বারা অবশ্যই বাহ্যিক কাজ প্রয়োজন আছে। তো এই ফ্রিজের এই এই জিনিসটা আশা করি ক্লিয়ার। ওকে, এখন এইটা এই যে এইখান থেকে এইটুক পর্যন্ত এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এটা পড়ো। আমরা জানি যে এই তোমার কার্নো চক্রের প্রতিটি পরিবর্তন আছে যে প্রত্যাবর্তী, আমরা এটা তো এটা পড়ছি। এখন এই যে প্রত্যাবর্তী মানে কি? তোমার প্রত্যাবর্তী মানে এই যে আমাদের যেগুলো প্রত্যাবর্তী প্রক্রিয়া আছে এটা সম্মুখমুখীও এই পরিচালনা করা যায় এবং বিপরীতমুখীও পরিচালনা করা যায় না? ওকে, এখন হ্যাঁ। এখানে এটা খেয়াল করো। এমনিতে এই যে তোমার কার্নোর ইঞ্জিনের ইয়াটা এই যে কি ছিল, আমি যদি এমনিতে আঁকাই, তো এইটা যদি যে কার্নোচক্র হয় তাহলে এই কার্নোচক্র এখানে কি হইতো, এই দিক দিয়ে তাপ গৃহীত হইতো, এখান দিয়ে তাপ বর্জিত হইতো। এটা টেম্পারেচার T1, এটা যদি T2, আর এখানে গ্রাফ গুলা ছিল এরকম। ওকে, এখন এই যে এই পয়েন্টে T1 না, আর এই পয়েন্টে হচ্ছে হুম। T2। এখন T1 এই বড় নাকি T2 বড় বলো তো, মানে কার্নো চক্রের জন্য? T1। হ্যাঁ, এখানে T1 বড়, কারণ রুদ্রতাপীয় এখানে প্রসারণ হয়েছে, রুদ্রতাপীয় যে প্রসারণের জন্য টেম্পারেচার হ্রাস পাবে। সো এখানে T1 ইজ গ্রেটার দেন T2। এটা হচ্ছে নর্মাল ইঞ্জিন বা কার্নো ইঞ্জিনের জন্য যে উচ্চ তাপমাত্রা তাপগ্রাহকে তাপ গৃহীত হয় এবং নিম্ন তাপমাত্রা তাপাধারে তাপটা বর্জিত হয়। ওকে, এখন এইটা তোমার কার্নো চক্রকে আমরা যদি উল্টাই দেই, যে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ গৃহীত হবে, উচ্চ তাপমাত্রার বস্তুতে গিয়ে তাপ বর্জন করবে, তাহলে এটা ফ্রিজের ইঞ্জিন হয়ে যাবে না? আমরা যদি কার্নো চক্রকে এই বিপরীতকরণ করে দেই, এটাকে বুঝছো? আরেকবার বলো। আচ্ছা, এই যে এমনিতে আমাদের যেগুলো কার্ণচক্র, কার্ণচক্রে কি হয়, যে T1 এখানে বড় না? এখানে খেয়াল করো, আমি যে লিখলাম T1, আচ্ছা ধরো আমি এখানে এখানে T1 তো বড়, এই হুম। T1 বড় আর T2 ছোট। আর এইখানে এই যে তোমার এই প্রথম যে সমষ্ণ এই প্রসারণ আর নিচেরটা হচ্ছে সমষ্ণ সংকোচন। তো সমষ্ণ এই যে প্রসারণে T1 টেম্পারেচারে Q1 পরিমাণ তাপ গৃহীত হচ্ছে, আর T2 টেম্পারেচারে Q2 পরিমাণ তাপ বর্জিত হচ্ছে না? হুম। ওকে, তো এখন এইখানে কি হয় যে উচ্চ তাপমাত্রায় তাপটা গৃহীত হচ্ছে আর নিম্ন তাপমাত্রায় তাপটা বর্জিত হচ্ছে। এটা বুঝছো না? এইখানে হুম। উচ্চ তাপমাত্রায় তাপ গ্রহণ করা হয়, নিম্ন তাপমাত্রায় তাপ বর্জন করা হয়। বাট আমরা ফ্রিজের ক্ষেত্রে কি পড়লাম? এই ফ্রিজের ক্ষেত্রে ঠিক উল্টোটা ছিল না? মানে নিম্ন তাপমাত্রায় তাপ গ্রহণ করা হয়, উচ্চ তাপমাত্রায় তাপ বর্জন করা হয়, এটা ছিল না ফ্রিজের ক্ষেত্রে? হ্যাঁ। তাহলে আমি যদি এইখানে সেম যদি আমি তোমার কার্নো চক্রটা আঁকাই, এখন এটা যদি হয় T1, এটা যদি হয় T2, তাহলে তোমার ফ্রিজের ক্ষেত্রে নর্মাল ইঞ্জিনের ঠিক উল্টো হবে না? টি টু টি2 তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রায় কি হবে, তাপ গৃহীত হবে, আর উচ্চ তাপমাত্রায় গিয়ে তাপ বর্জিত হবে। এটা বুঝছো এখন? হুম।
তাহলে যেহেতু কার্নো চক্র একটা তোমার প্রত্যাবর্তী বা এটাকে উভয় দিকে পরিচালনা করা যায়, তো কার্নো চক্রকে আমরা যদি উল্টাই দেই, তাহলে আমরা এখানে এই যে কি পাবো, আমরা এখানে পাবো তখন এই তোমার ফ্রিজের ইঞ্জিনটা। এটা বুঝছো? হুম। ওকে। এখন দেখো এই যে এইখানে কার্নো চক্রকে বিপরীত ক্রমে পরিচালিত হলে সিস্টেম নিম্ন তাপমাত্রায় তাপাদার থেকে কিউ2 পরিমাণে তাপ গ্রহণ করবে এবং উচ্চ তাপমাত্রায় কিউ1 পরিমাণ তাপ বর্জন করবে। এখন কার্নো চক্র বিপরীত ক্রমে পরিচালিত করতে বাইরে থেকে সিস্টেমের উপর বা ফ্রিজের ক্ষেত্রে তো সিস্টেমের উপরে, মানে কার্নো চক্র বিপরীত ক্রমে পরিচালিত করলে আমরা এখানে কি পাচ্ছি, ফ্রিজের ইঞ্জিন পাচ্ছি। তাহলে তোমার ফ্রিজের ক্ষেত্রে তো আমরা পড়লাম যে কিউ1 - কিউ2 পরিমাণ কাজ বাইরে থেকে করতে হয়, অর্থাৎ কার্নোর ইঞ্জিন বিপরীতভাবে পরিচালিত হলে এটা হিমায়ক বা ফ্রিজ হিসেবে কাজ করে। ওকে। আর আমরা তো এই সূত্র তো আমরা অলরেডি তো পড়ছি। এটা বুঝছো? বুঝছি। ওকে। হ্যাঁ, যদি এই যে এটা যদি এখানে বুঝে থাকো, তাহলে 8 নম্বর ম্যাথটা যে আছে এইটা পড়ো। একটি রেফ্রিজারেটর শীতল তাপাদার থেকে 450 জুল তাপ গ্রহণ করে, এটা কিসের মান বলো তো? এই 450। এটা হচ্ছে Q1। না, হয় নাই। হয় নাই? এটা এটা তোমার কিউ1 এই যে কি ছিল, এখানে কিউ1 এই যে কি ছিল, এই তোমার ফ্রিজের ক্ষেত্রে। বর্জিত। এই এই যে আমি তো এখানে এই যে লিখেই দিছি, এই যে এইখানে ফ্রিজের ক্ষেত্রে কিউ2 হচ্ছে কি, গৃহীত, আর কিউ1 কি, বর্জিত। আর ডাব্লু হচ্ছে কি, ডাব্লু হচ্ছে বাহ্যিক কাজ। তো এখন এইখানে তাহলে তোমার যে এই যে শীতল তাপাদার থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে, এটা কি হবে তাহলে? কি হবে এটা বলো? এই 450 কি হবে বলো? ও, এটা হবে Q2 এর মান নাকি? হ্যাঁ, এটা হচ্ছে কিউ2 এর মান 450। আর উষ্ণ তাপাধারে বা উষ্ণ তাপমাত্রার বস্তুতে যে পরিমাণ তাপ এই বর্জন করবে, এটা কি হবে? Q1। এটা হচ্ছে কিউ1, এটা হচ্ছে 600 জুল। তাহলে এখানে যে কার্য সম্পাদন সহগ এ এর সূত্র বা তুমি চাইলে সিওপিও লিখতে পারো। এটার এ- এর সূত্রটা এখানে কি বলো? Q2 Q2 ডিভাইডেড Q1 মাইনাস Q2। হুম, তাহলে এটা হচ্ছে 450 ডিভাইড বাই 600 - 450। তাহলে এটা হচ্ছে 450, এটা হচ্ছে 150, শূন্য শূন্য বাদ 3 × 15 = 45, তাহলে অ্যান্সার হচ্ছে 3। ওকে। একটি রেফ্রিজারেটর শীত, কি ব্যাপার, সেম ম্যাথ তো এটা। আচ্ছা, এটা এটা দুই বইয়ে, এটা এইটা এক বইয়ের, এইটা এক বইয়ের তো, সো আমি ভাবছিলাম যে ভিন্ন ম্যাথ, এটা সেম ম্যাথ হুবহু। আচ্ছা, যাই হোক। হ্যাঁ। আচ্ছা, এখানে এই যে এর সাথে এই সূত্রটাও লিখে নাও। এইখানে এই টি2 এই যে কি বলতো, টি2 হচ্ছে নিম্ন তাপমাত্রার, এই যে তোমার মানে এটা হচ্ছে বস্তুর উম, তাপমাত্রা, মানে আহ, যেখান থেকে তাপটা গৃহীত হবে। আর টি1 কি, তোমার যে এই পরিবেশে তাপটা বর্জন করবে সেইটার এই তাপমাত্রা। ওকে। তাহলে হ্যাঁ, এটা বলো, একটি রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ বা কে এর মান দেওয়া আছে 2.5। একটি শীতল তাপাদার থেকে প্রতি চক্রে 300 জুল তাপ গ্রহণ করে, এখানে এই যে 300 কি, Q2। কিউ2।
ওকে, এখন এখানে ক নম্বরে যেটা জিজ্ঞেস করছে যে প্রতি চক্রে কি পরিমাণ কাজ সম্পাদন করতে হয় বাইরে থেকে, মানে বাহ্যিক কাজ। তো এখন এটার এই সূত্র কি হবে? Q1 minus Q2। এই কিউ ওয়ান কি আছে এখানে? কিউ ওয়ান তো না, নাই। ওটা বাইর করা লাগবে। তো এটা তুমি কই থেকে বের করবা? K equal Q2 by 1, no, Q1 minus Q2। তোমার এখানে ক নম্বর তোমার কাজ বের করতে বলছে, তো এইটা এ তুমি সব সূত্র লিখে নিছো? হ্যাঁ। তো এই সূত্রটা এখানে এই ছিল না, যে এই কে ইজ ইকুয়াল টু কিউ টু বাই ডাব্লিউ, এটা তো ডিরেক্ট সূত্র ছিল, এটা এখানে ছিল না? এই যে কে ইজ ইকুয়াল টু ছিল। এই কিউ টু বাই ডাব্লিউ, হুম। আমিও তো এটা না লিখে দিলাম, এই যে এটা কে ইজ ইকুয়াল টু কিউ টু বাই ডাব্লিউ। তো তোমার তো এখানে কিউ ওয়ান বের করার তো তোমার দরকার নাই, তোমার এখানে কাজ বের করতে বলছে। ধরো এটা একটু কই লিখলাম, হ্যাঁ এই পেজে তো তোমার এখানে ক নম্বরে কাজ বের করতে বলছে, তো তুমি এখানে ডিরেক্ট এই কাজের সূত্র লিখবে। তাহলে কাজ সমান কি হবে? কিউ টু বাই কে, কিউ টু কত, 300 ডিভাইড বাই 2.5। এটা কত হয় এটা বের করো, আমার কাছে ক্যালকুলেটর নেই। 120। এটা আছে 120 জুল। এখন বলছে যে রেফ্রিজারেটরটি প্রতি চক্রে কি পরিমাণ তাপ উষ্ণ তাপাধারে বর্জন করে। এখন তোমার বর্জিত তাপ অর্থাৎ কিউ ওয়ান এর মান বের করতে বলছে, তো এখন তুমি কিউ ওয়ান এর সূত্র লিখবে। এখন ডাব্লিউ সমান কি? Q1 minus Q2। হ্যাঁ, ডাব্লিউ সমান হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু। তো তোমার এখন কিউ ওয়ান বের করতে বলছে, তাহলে কিউ ওয়ান হবে ডাব্লিউ প্লাস কিউ টু। ডাব্লিউ হচ্ছে 120, কিউ টু কত, 300, তার মানে এটা হচ্ছে 420 জুল। খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা, এর পরেরটা এখানে বলছে একটি রেফ্রিজারেটর -73 ডিগ্রি সেলসিয়াস তাপাদার হতে এত পরিমাণ তাপ গ্রহণ করে। সো এখানে -73 ডিগ্রি অথবা এখানে যে 3520, এখানে 3520 কিসের মান বলো তো? কিউ Q2 এর মান। হ্যাঁ, কিউ টু হচ্ছে 3520। আর এখন যে তোমার যেইখান থেকে তাপটা গ্রহণ এই যে করতেছে তার টেম্পারেচার হচ্ছে -73 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হবে টি টু এর মান। টি। হুম। তাহলে -73 সাথে তুমি যদি 273 যোগ করো, এটা হবে 200 কেলভিন। এবং উচ্চতর তাপমাত্রার তাপাধারে বর্জন করে, তাহলে কিউ ওয়ান এর মান হচ্ছে 5280 জুল। কার্য সম্পাদন সহ কে এর মান নির্ণয় করতে বলছে, তাহলে কে সমান কত, কিউ ওয়ান মাইনাস কিউ টু, এটা বের করো। বের করো এটা, এটা কি আসে? 2। আচ্ছা, এটা যদি আসে 2, এর তো কোনো তোমার একক হবে না, কারণ তোমার উপরে কিউ টু আর নিচে কিউ ওয়ান মাইনাস কিউ টু দুইটারই একক জুল, সেইখানে কোনো একক হবে না। আবার যে টেম্পারেচার যে বের করতে বলছে, আরেকটা সূত্র যে লিখে নিতে বললাম, এই যে এটা, তাহলে তোমার এখানে এই যে কে সমান কি হবে, টি টু ডিভাইড বাই টি ওয়ান মাইনাস টি টু। তাহলে আবার এই কে সমান কি হবে, এই তোমার কিউ টু এর জায়গায় টি টু, এখানে টি ওয়ান মাইনাস টি টু। কে এর মান 2, টি টু এর মান 200, টি ওয়ান মাইনাস 200। হ্যাঁ, এখন এখান থেকে টি ওয়ান এর মানটা বের করো। এটা কত হবে, 2T1 মাইনাস 400, 600, তাহলে এটা হবে 300। 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 300 - 300 = 300। 3
400 আর 200, 600, 600 ডিভাইড বাই 2, 300। হ্যাঁ, এটা হচ্ছে 300 কেলভিন, অথবা তুমি সেলসিয়াসে লিখতে চাইলে 27 ডিগ্রি সেলসিয়াস। এগুলা এই যে বুঝছো, এগুলা ফ্রিজের ম্যাথ। হুম। এগুলা ফ্রিজের ম্যাথে কিন্তু আর কোনো সমস্যা যাতে না হয়। ওকে, এখন ফ্রিজ থেকে একটা সৃজনশীল আসছে। এখন আসছে, আমি এই যে গ্রাফটা একটু বড় করে দিলাম। সো এই গ্রাফটা বা এই কার্নো সাইকেলটা, এই যে তোমার এমনিতে নর্মাল, এটা কি, এটা নর্মাল এই কার্নো ইঞ্জিনের এই গ্রাফটা, এই গ্রাফটা ভালোভাবে খেয়াল করো। এইখানে টি না। ওয়ান দেওয়া 110 ডিগ্রি সেলসিয়াস, আর T2 দেওয়া 0 ডিগ্রি সেলসিয়াস। এখন এই যে তুমি যদি গ্রাফে খেয়াল করো, এইখানে তোমার তীর চিহ্ন দেওয়া এইভাবে, এই জায়গায় এইভাবে, তাহলে এইখানে তাপ গৃহীত হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে নিম্ন তাপমাত্রায় তাপ গ্রহণ করা হয়েছে এই সাইকেলে। আর বর্জন করা হয়েছে কোথায়? 110 ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রায় বর্জন করা হয়েছে। তাহলে এটা কি নর্মাল ইঞ্জিন হবে? না। এখন এই যে তোমার খ নম্বরে যে প্রশ্ন করছে যে উদ্দীপকে যে ইঞ্জিনটি লেখচিত্র প্রকাশ করে তা ব্যাখ্যা করো, এটা ঢাকা বোর্ড 2021-এর প্রশ্ন, মানে বোর্ডে আসছে। তো উদ্দীপকের ইঞ্জিনটা কি নর্মাল, এখানে কার্নো ইঞ্জিনের এই চিত্র এটা? না। এটা কিন্তু নর্মাল কার্নো ইঞ্জিনের চিত্র না এটা। এটা কিসের ইঞ্জিন এটা বলো তো? ফ্রিজের। এটা ফ্রিজের ইঞ্জিন। এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, এটি কার্নো চক্রের এই এই চিত্র দেখলে কিন্তু এটা কার্নো ইঞ্জিন যদি ব্যাখ্যা করে আসে 0 দিবে এখানে। তো এটা, এটা কিন্তু ফ্রিজের ইঞ্জিন। ওকে, আচ্ছা ধরো আমি এটা একটু ছোট করি, কারণ এটার অ্যান্সারটা লিখতে হবে। আচ্ছা ধরো আগে এগুলা এই মুছে দিই এখানে। So it did a time maybe শেষ।